নমস্কার, আমি সোমা। গপ্পে কাব্যে সোমা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের গল্প আমারই লেখা কোন সে আলো। ভোরের ৫টা ১৫ ট্রেনটায় উঠে ঋষি একটা জানলার ধার দেখে বসে পড়ল। কাঁধের ব্যাগটা নামিয়ে পাশে রেখে শরীরটা পিছনে হেলিয়ে দিয়ে চোখ বুজল সে। তখনও ভোরের কুয়াশায় সবকিছু আবছা হয়ে আছে। আস্তে আস্তে ট্রেন ভর্তি হয়ে গেল এবং ছেড়েও দিল। ট্রেনের দুলুনিতে তার কিছুটা তন্দ্রা এসে গিয়েছিল। হঠাৎ লোকজনের কোলাহলে চোখ খুলতেই একটা ভালো লাগা তার শরীর স্পর্শ করে গেল। কখন যে মেয়েটা তার সিটের উল্টো দিকের সিটে এসে বসেছে সে বুঝতেই পারেনি। মেয়ে বললে ভুল হবে, একজন নারী। তার পরনে তাঁতের শাড়ি, চুলটা হাত খোপা করা, ডান হাতে ২-৪টে কাচের চুড়ি আর বাঁ হাতে ঘড়ি। চোখে হালকা কাজল আর কপালে একটা টিপ। অথচ তাকে দেখতে কোনো গল্পের নায়িকার থেকে কম কিছু লাগছে না। ট্রেনের হাওয়ায় চুলগুলো তার মুখে এসে পড়ছে। সে যখন আঙুল দিয়ে চুলগুলো সরাচ্ছে তখন আরো মিষ্টি লাগছে। ঋষি কুমার এক নামী কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর। দোহারা চেহারা, দেখতেও নেহাত খারাপ নয়। অবাঙালি হলেও বাংলাটা ভালোই জানে। কলকাতায় অনেক পার্টি বা অনেক অনুষ্ঠানে গেছে সে। অনেক মহিলার সাথে আলাপ আছে তার। তার অফিসেও অনেক মহিলা আছে। সকলেই ঝাঁ চকচকে। দেখতেও নেহাত কাউকে খারাপ নয়। কিন্তু তার সামনে এখন যে বসে তার একটা আলগা স্ত্রী আছে। ঋষি কেমন যেন ছটপট করছে। মনটা বারবার চঞ্চল হয়ে উঠছে। ট্রেনের হাওয়া লাগলেও ভিতরে সে যেন ঘামছে। একে কি বলে ভালো লাগা? কখন যে ৪-৫ ঘন্টা ট্রেন জার্নি করে বর্ধমান পৌঁছে গেছে খেয়ালও করেনি। ট্রেন থেকে নেমে দেখল এদিক ওদিক তাকিয়ে মাসির বাড়ির গ্রাম্য জায়গাটা তার বেশ ভালোই লাগে। আরে, সেও তো নেমেছে এখানে। কিন্তু ঋষি যেদিকে যাবে তার উল্টো দিকে সে হেঁটে হেঁটে চলে গেল। ঋষি একবার ভাবল গিয়ে আলাপ করবে, কিন্তু পর মুহূর্তে ভাবল ব্যাপারটা শোভনীয় হবে না। মাসির বাড়ি পৌঁছে সামান্য মনমরা হয়েই রইল। মাসি তো ঋষিকে পেয়ে ভীষণ খুশি। আরো খুশি মাসির ছেলে সৌরভ। রাতে জিজ্ঞাসা করবে কি করবে না ভেবে ঋষি সৌরভকে তার ব্যাপারে জিজ্ঞাসা করেই ফেলল। সৌরভ কিছুক্ষণ চিন্তা করে বলল, তুমি মনে হয় ঋতুদির কথা বলছো।
ভীষণ ভালো ঋতুদি, পড়াশোনাতে আর স্বভাবেও। মাঝে মাঝে কলকাতা যায় চাকরির জন্য ইন্টারভিউ দিতে। ঋষি শুধু বলল, ও। দুদিন পর ঋষি ফিরে আসে কলকাতা। কোম্পানির এক গুরুত্বপূর্ণ পদে আছে। বেশি দিন তো ছুটি নিলে হবে না। কলকাতায় এসে ঋষি কাজের জগতে আবার ঢুকে পড়ে। প্রচণ্ড কাজের চাপ। সকাল থেকে অনেক রাত পর্যন্ত অফিসে তাকে থাকতে হয়। ভীষণ কাজের চাপের মধ্যেও মেয়েটার কথা খুব মনে পড়ে। মনে হয় ওই মহিলা যেন তার পাশে আছে। এইরকম একটা অনুভূতি অনুভব করে ঋষি। তাহলে কি এটা ভালোবাসার লক্ষণ? দূর, যত সব উল্টোপাল্টা কথা ভাবছে সে। কাজের জগতে পুরোপুরি নিজেকে নিমজ্জিত করে। মাসখানেক কাজ কাজ আর কাজ নিয়েই ঋষির কেটে যায়। একদিন অনেক রাতে ঋষি নিজের গাড়ি করে বাড়ি ফিরছিল। ক্লান্ত হয়ে মাথাটা সিটের পিছনে হেলিয়ে দিয়ে চোখ বুজেছিল। ড্রাইভার গাড়ি চালাচ্ছে। কিছুক্ষণ পর ড্রাইভারের ডাকে ঋষির চোখ খোলে। স্যার, সামনে একবার তাকিয়ে দেখুন। ড্রাইভারের কথায় ঋষি দেখে রাস্তার ধারে একটা মেয়েকে 4 জন ছেলে জোর জবরদস্তি করছে। মেয়েটার একটাই কথা, আমি যাব না, আমি কিছুতেই যাব না। গাড়ি থামিয়ে ঋষি দেখে, আরে এ তো সেই মেয়ে। এখানে কি করছে? এরাই বা কারা? ঋষি গাড়ি থেকে নেমে পড়ে, সঙ্গে ড্রাইভারও। ঋষি চিৎকার করে, এই তোমরা কি করছো? ছাড়ো ওকে। ছেলেগুলোর সাথে ঋষি প্রায় হাতাহাতি শুরু করে দেয়, সঙ্গে ড্রাইভারও। ছেলেগুলো ঋষিকে কয়েক ঘা মারে। তাতে তার হাতের কিছুটা অংশ কেটে যায়। মেয়েটা তখন ছুটে গিয়ে ঋষির গাড়ির পিছন দিকে লুকিয়ে পড়ে, ভীষণ কাঁদছে। বেশ কিছুক্ষণ ধস্তাধস্তি হওয়ার পর ছেলেগুলো পালিয়ে যায়। ঋষি গাড়ির কাছে এসে কোনো কথা না বলে মেয়েটিকে গাড়িতে তুলে নিয়ে ড্রাইভারকে বলে, বাড়ি চলো।